রহমানির রহিম। আমি নিত্যদিনের ন্যায় আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে। সেটা হলো আমার যুদ্ধের কাহিনী, আমার জীবনের কাহিনী, যত জীবনের হিস্টোরি, আমার জন্মের আগের থেকে শুরু করে আমার দাদা নার্সারি করছিল, সেখান থেকে আমার মা কীভাবে মানুষ করলো, আমার মা কত কষ্ট করছে, আমার মা কীভাবে আমার দোয়া করছে, আমার মার দোয়ায় কীভাবে আমি আজকে কত ভালো আছি, শান্তিতে আছি। এইসব নিয়েই মানে বর্তমান দেশের যে পরিস্থিতি, সব নিয়ে আমার গল্প আপনারা শুনেন বা দেখেন ভিডিও। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে ভিডিওটা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে একটা যুদ্ধের আলোচনা করব। আমরা ছিলাম ময়মনসিংহের উত্তর সাইড, আর কি এটা 11 নম্বর সেক্টর ছিল, মেঘালয় 11 নম্বর সেক্টর, যেখানে আমরা ছিলাম। ওটা হলো ডালু হেডকোয়ার্টার ছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের একটা হেডকোয়ার্টার। ওখানে ট্রেনিং করে করে আইনে ওখানে নামাইতো বা ওখানে জমাইত হইতো, পরে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিত, হয়তো বাংলাদেশে পাঠিয়ে দিত, অস্ত্র শস্ত্র নিয়েছিল তো এরকম। কিন্তু আমাদেরকে কিন্তু ছাড়ে নাই। আমরা 05 কোম্পানি যে ছিলাম, 05 কোম্পানি আমরা ট্রেনিং করে আসার পরতেই হেডকোয়ার্টার আটকে দিচ্ছে, আমাদেরকে আসার না, ডাইনে বা আমি চায় না। আমাদের এগুলো সন্ধ্যা হইলেই অপারেশনে পাঠায় দেয়, রিজার্ভ ফৌজের মতো আমাদের রেখে দিচ্ছে। বা কোথায় কোথায় বড় বড় কোনো অপারেশন হইলে ওই জায়গাটায় আমাদেরকে পাঠায় দেয়, এই অবস্থা করে। তো যাই হোক, আজকে যে আলোচনাটা, কালাকুমার নামক একটা জায়গা ছিল বর্ডারে, পাহাড়ে, বাংলাদেশের ভিতরেও কিছু পাহাড় ছিল, সে পাহাড়ে বিডিআর ক্যাম্পগুলো ছিল। সে বিডিআর ক্যাম্পের পূর্ব দিকে কালাকুমার, বুগাই নদী পাড়ে কালাকুমার একটা গ্রামের নাম। সেই জায়গায় পাকিস্তানিরা আর জায়গাটা একটা ক্যাম্প করছিল বাংলাদেশের ভিতরে। মনে হয় যে ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত থেকে 1 থেকে 1.5 কিলো ভিতরে। কারণ ওই দিন আমাদের অর্ডার হলো আজকে এই ক্যাম্পে অ্যাটাক করতে হবে, কালাকুমার এই ক্যাম্পে অ্যাটাক করতে হবে। তা আমাদেরকে সন্ধ্যায় মনে করেন যে সব রেডি করলো। বিকাল হলে নাস্তা দেয়, নাস্তা পানি খাইলাম, খাওয়ার পরে চা খাইলাম, খাওয়ার পরে মনে হয় সন্ধ্যা 7টা বাজলেই, রাত্রে হইল মানে বেলা তলানোর 1 ঘন্টা পরে আউট হইতে হবে ভারত থেকে, বাংলাদেশের ভিতরে ঢুকতে হবে। কোন দিক দিয়ে ঢুকবো সেটা আগেই আমরা প্ল্যানিং করতাম, যে অমুক জায়গায় যাইতে হলে কীভাবে কোন দিক দিয়ে যাওয়া যাবে, কোন দিক দিয়ে গেলে সেফ, আর কোন দিক দিয়ে গেলে বিপদ। তার মানে গ্রামে গ্রামে রাজাকারেরা পাকিস্তানিদের ক্যাম্প ছিল। এখন কোন সেক্টরতে গেলে আমরা ঠিকভাবে যাইতে পারবো, বাধার সম্মুখীন হব না, এই অবস্থা। আবার আমাদের একটা লোক থাকতো খোঁজনীয়, মানে ওই এলাকার, যে কোন দিকে কোন জায়গাটায় দিয়ে নিরাপদ, ওই জায়গাটাতে আমাদের রাত্রিরা নিয়ে যাইতো। রাত্রে অন্ধকার আন্ধার গন্ধার, রাত্রে মানে বৃষ্টি পড়তেছে, অন্ধকারের ভিতরে আমরা মার্চ করতাম, যাইতাম। সেটা কীরকম মানে একদম এত অন্ধকার যে বৃষ্টি পড়ে। 71 সালে এই যুদ্ধের বছরটা কিন্তু বৃষ্টি খুব বেশি বৃষ্টি হয়েছে, অতিরিক্ত বৃষ্টি হইতো। তা আকাশে যখন ঝিলিক দিত তখন একজনের শরীর একজন দেখা যায় এরকম। তা আমাদের যে একজন থাকে সামনে লিপি করে আসে, আমরা পজিশন নিয়ে রয়েছি, সামনে মনে হয় কিছু দূর যায় দিকে আসে, কোনো ঝামেলা নাই। কেন তো ওখানে যদি এম্বুশ থাকে তাহলে ওরা থাকলে গুলি করবো। কিন্তু যখন ওই পর্যন্ত আইসা আমাদেরকে আবার মার্চ করি, আমরা ওই পর্যন্ত যাই, আবার সামনের দিকে আসে। এইভাবে আমরা ক্লিয়ারেন্স নিয়ে সেই এলাকায় গিয়ে পৌঁছলাম, কালাকুমারকে পৌঁছলাম। আমাদের সাথে ফায়ারিং শুরু হলো, ওদের সাথে আমরাই ফায়ারিং শুরু করছি। আমাদের কাজটাই ছিল ওদের ঘুমের ভিতরে আক্রমণ করা, এটা আমাদের ট্রেনিংও ছিল। রাত্রে যত এদেরকে মারতে পারবা, তার মানে এরা রাত্রে ভয় পাইব, চোখেতে কোনো আন্দার মেখি করা। যাই হোক, আমরা আক্রমণ শুরু করলাম। ওরাও তো ঘুমোতে উঠে এদিক ওদিক ইয়ালি করে দৌড়ি করে ওরাও বিভিন্নভাবে গুলি শুরু করলো। ওই যেমন আমরা কই জয় বাংলা, ওরা কয় ইয়ালি কয় আর গুলি করে। এই অবস্থায় মনে করেন গোলাগুলি চলার পরে আমরা প্রায় 3 ঘন্টার মতো রাত্র 1:30 এরকম বেজে গেল। তখন আমরা আবার ব্যাক করতে হইব, এই 2-3 কিলো জায়গা আমাদের হেডকোয়ার্টার থেকে, এটা তো আবার আসতে হবে, আমরা রাইট থাকতে ব্যাক করে আসতে হবে। তাই আমাদের 2 জন লোক হালকা একটু আহত হয়েছে, খুব বড় ধরনের না, আহত হয়েছে। এদেরকে আমরা এমনি হাতে ধরে নিয়ে আসছি।
কিন্তু পরের দিন আমরা জানতে পারছি যে ওদের এখানে 7 জন লোক মারা গেছে, রাজাকার আর 2 জন পাক সেনা, মোট 7 জন মারা গেছে কালাকুমারে আমাদের সেই অপারেশনে। আমরা ওখানে এটা কইরা ওখান থেকে আমরা আস্তে 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 ব্যাক করলাম, গুলি করতে করতে ব্যাক করি। তারপরে মনে হয় আমাদের আওতাভুক্ত আইসা আমরা যখন 1 কিলো পিছনে চলে আসছি, আর গুলির দরকার নেই, আমরা চলে আসছি আস্তে আস্তে মার্চ করে চলে আসলাম ভারতের ভিতরে। আমাদের যে হেডকোয়ার্টার আমাদের হেডকোয়ার্টারে যে মনে হয় আমাদের কাজ থাকতো, সেটা হলো যে অস্ত্রগুলো, যে গোলা বারুদগুলো নিয়ে গেছি, যেগুলো ছিল ওগুলো আবার আমরা স্টোরে জমা দেওয়া, আবার যে রাইফেল বা LMG, SMG, স্ট্যান্ড গান, হ্যান্ড গ্রেনেড, মানে যেটাই নিছি, টুইস মোটর, যেটাই নিছি না কেন সেটাই পরিষ্কার করে জমা দিতে হবে। আর ওখানে লিস্ট আসতে, ওই লিস্ট করে রাখি কে কী নিছি, ঠিক ওইভাবেই জমা দিত। একজন 2IC আছে, কোম্পানি 2IC, উনি লিস্ট করতো যে কে কী অস্ত্র নিল। গোলা বারুদ আপনি 500 নেন, এটা কোনো হিসাব ছিল না, লিখতো না, কিন্তু কী অস্ত্র নিল কে, এটা লেখা থাকতো। তো অস্ত্রটা জমা দিয়ে দেওয়া লাগতো, জমা দিতাম। যেমন পরের দিন আবার অপারেশন গেলে আবার দিবেন, এইভাবে আর কি। যা আমি এই অস্ত্রটা আজকে নিচ্ছি, এটা আমি কালকে নিব না, আমি প্রয়োজন আরেকটা অস্ত্র নিয়ে যাবো, তাতে কোনো বাধা নেই। এগুলো খুব ভালো ছিল। এইগুলোর ভিতরে একটা অস্ত্র ছিল, একটু ডিস্টার্ব করতো আমাদের, রাশিয়ান একটা রাইফেল ছিল, SLR রাইফেলটার সামনে এতটুকু বাট, লোহার বাট এরকম বাড়তি ছিল, হ্যাঁ, বডিটা খুব মোটা ছিল, SLR রাইফেল। এটাই 15-16টা গুলি ভরা যেত, কিন্তু এটা ওই চলছে হঠাৎ করে বন্ধ হয়ে যেত। আপনি যতই চেষ্টা করতেছেন, টানতেছেন, আর ছুটে না, বোল্টে ধরে টানতেছেন, মানে তাই আপনি যে আবার করবেন, চল না, আটকে যেত। এই লেগে আমরা ওই অস্ত্রটা নিতাম না বেশি, ওই অস্ত্রটা বাদ দিয়ে যা অস্ত্র ছিল সবই ভালো। তার রাইফেলের ভিতরে সবচেয়ে হেভি অস্ত্র ছিল হলো 303 রাইফেল। তার মানে ওটা এমন একটা রাইফেল, যেটা যে বর্তমান বাংলাদেশে আছে, পুলিশে আছে, বাহিনীতে আছে। এই রাইফেলের গুলিগুলো এরকম বড় ছিল, হ্যাঁ। তারপরে আপনার এটা লেন্স 2000 গজ, 1 মাইলেরও বেশি, প্রায় 2 কিলো জায়গা এই গুলিটা যাবে। এর ভিতরে 1300 গজের ভিতরে যদি পরে কেউ, সে মারা যাবে, তারপরে গেলে আহত হইব, কেন ওটা স্পিড কমে আসে। 1300 গজ অর্থাৎ 1 কিলোর বেশি, 1 কিলো পর্যন্ত এর ভিতরে লাগলে মারা যাবে। যাক, সেই অস্ত্রটা সবচেয়ে ভালো ছিল, যদিও ওটা সিঙ্গেল ফায়ার করা লাগতো, 10টা রাউন্ড করা যেত ম্যাগজিনে। এটা বোল্ট, একটা গুলি করলাম, করে আবার বোল্টটা পিছনেটাই নিয়ে আবার একটা চেম্বারে ওঠা লাগতো, আবার আনলোড করতে হইলে আবার টান দিতাম পিছনে, খোলাটা পড়ে যেত, আবার ধাক্কা দিলে একটা গুলি উঠে যেত। এইভাবে ওটা ফায়ার করা লাগতো, ওটা সিঙ্গেল ফায়ার ছিল, ওটা কোনো অটো ছিল না। যাক, ওদিনের যুদ্ধটা আমরা এভাবে করাতে আমাদের মনে করেন যে আরও ইনশাল্লাহ ওদের যখন 7 জন রেজাকার সহ 7 জন মারা গেল, ওদের ভিতরে একটা ভয় ঢুকলো। কারণ আমরা বর্ডারের কাছাকাছি যে ওদের ক্যাম্পগুলো ছিল, ওগুলো উপরে আমরা কঠোরভাবে আক্রমণ শুরু করছি, ওদের ভিতরে ভয় ধরানোর জন্য, ওরা যেন ভেগে গেলে আমাদের কিছু জায়গা আমাদের দখল চলে আসে, এইভাবে। যাক, এটা বন্ধ। এই আজকের এই ভিডিওটা, এই কালাকামারে যে আমরা যুদ্ধটা করছি, এটা নিয়েই আলোচনা করার পর এখন আজকে এই পর্যন্ত আমি ইতি করলাম ভিডিও। আসসালামু আলাইকুম।